রৌদ্রোজ্জ্বল দিন, আকাশটা একেবারেই সাফ। যদিও শ্রাবণের আকাশ কখনো মেঘলা তো কখনো রোদ্দুরে গরম হয়ে থাকে। আজকে দিনটা পার হলেই চলে যাবে গ্রামে সবাই, তারপর হাতে থাকবে বুধ আর বৃহস্পতিবার, দিনটাই বিয়ে শুক্রবার হবে। কেনাকাটা বলতে শুধু বর আর বউয়ের জন্য কাপড় কেনা হয়েছে, সাথে বাড়ির বড়দের। বাকি বাচ্চাদেরটা তারা নিজেরাই করে নিবে কালকের মধ্যে। আর বাচ্চা বলতে সব কলেজ আর হাই স্কুলের, মানে আহনাফ আর তার ছোট চাচুর 2 ছেলে জারিফ আর জামিন। তাদের কোনো বোন নেই। আরহামেরও কোনো বোন নেই, তবে ছিল সায়নের বোন। আরহাম অফিসে যাওয়ার জন্য বের হতেই মনে পড়ল তার গাড়িটি এখন 2 বিল্ডিংয়ের মধ্যবর্তী খালি জায়গাটায় আছে। দ্রুত গতিতে আরহাম গেট থেকে বেরিয়ে গাড়ির কাছে গেল। না, গাড়ি ঠিক আছে, হাফ ছেড়ে বাঁচল সে। কিন্তু একি, গাড়ির ওপর কিছু টুকরো কাগজ আর চিপসের খালি প্যাকেট পড়ে আছে। নিশ্চিত ওপর জানালা থেকে কেউ এদিকে ময়লা ফেলেছে। কপাল কুঁচকে গাড়ি থেকে কয়েকটা টিস্যু নিয়ে গাড়ির ময়লাগুলো সাফ করে রওনা দিল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। মিরহাদ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে এসে ডাইনিং টেবিলে বসল। তার মুখে আজকাল তেমন কথার আনাগোনা নেই। আগে তো যতক্ষণ বাড়ি থাকত ততক্ষণই কিছু না কিছু বলতে থাকত, কখনো মায়ের সাথে তো কখনো মৃত্যুর সাথে। কিন্তু আজকাল তো পুরো বাড়ি বাকশূন্যতায় ভোগে। মীর নাস্তা করছিল, তখনই তার বাবা এসে পাশে বসল। কি হইছে আব্বা আফনের আজকাল? বাবা। মিরহাদ বেশ চমকালো বাবার মুখে এমন কথা শুনে। তার বাবা বরাবরই তাকে তুই করে বলে, তবে আব্বা আর আপনি এই শব্দগুলো ব্যবহার করে যখন অতিমাত্রায় তাকে নিয়ে খুশি বা দুঃখী থাকে। তাই মীর বাবার কথার জবাব দেওয়ার আগে একবার বাবার মুখের দিকে নজর দিল। হ্যাঁ, মুখটা দেখেই বোঝা যাচ্ছে উনি কোনো কারণে খুবই আপসেট। কেমন যেন মুখটা ফ্যাকাশে লাগছে, বয়সের ভারটাও যেন আচমকাই ওনার শরীরে স্পষ্ট হয়ে গেছে। কি হয়েছে আব্বা, আপনাকে এমন লাগছে কেন? মিরহাদ। আমার তো কিছু হয় নাই আব্বা, তয় আফনের কিছু হইছে আমি বুঝতাছি। আফনে কিছু লুকাইতেছেন আমার কাছে? বাবা। না আব্বা, আমি কি লুকাবো, আমি ঠিক আছি। আর মা বলল আপনারা নাকি কাল মৃত্যুর শ্বশুর বাড়ি যাচ্ছেন গ্রামে। মিরহাদ। এ পর্যায়ে মীরের মা চায়ের কাপটা তার বাবার হাতে দিতে দিতে একবার আর চোখে মীরকে দেখে নিল। তার মানে তুমি যাচ্ছ না আমাদের সাথে? তোমার বোনের শ্বশুর বাড়িতে, তোমার বন্ধু আরহামের বাড়িতে? মা। না, মানে আমার কিছু কাজ আছে, এ সপ্তাহেই শেষ করতে হবে। আর তোমরা তো যাচ্ছই, আমি সেখানে বহুবার গিয়েছি। মিরহাদ। এটা কোনো উত্তর হলো না মীর, তোমার 5টা ভাই বোন নেই আর একটি মাত্র বোন, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? মা। তুমি ভুল বুঝতেছ মা, আমি দায়িত্ব পালন করব না এমন তো বলিনি। মিরহাদ আর তার মা আরও কিছু কথা কেমন তর্কবিতর্কের মতো বলে চলছিল। সামনে যে তার বাবা বসা, এই কথাটা যেন সবাই ভুলে গেছেন। মাহবুব সাহেব এবার আর চুপ থাকতে পারলেন না, রেগে গেলেন। কি শুরু করলা তোমরা কইবা? আমার আম্মার শ্বশুর বাড়ি যাওয়া যাবে নিয়ে এত কথা উঠতাছে কেন? যার মন চাইব কালকে আসবো আমাগো লগে, যার মন চাইব না সে আসব না। আমি শুধু জানতে চাইছি মিরুর কি হইছে, কয়েকদিন ধইরা আমি লক্ষ্য করছি সে ঠিকঠাক মতো কথা কয় না, খায় না, ঘুমায় না, আর কথাগুলো মিরহাদের দিকে তাকিয়েই বলছিল তার বাবা, কিন্তু হঠাৎ থেমে গেল কারণ তিনি কালমিরের রুমে ঢুকে অনেকগুলো সিগারেটের শেষ হয়ে যাওয়া অংশ আর ছাইদানি ভর্তি ছাই দেখেছেন।
আর সেই থেকেই ওনার খারাপ লাগছে এই ভেবে ছেলেটা নিশ্চিত কোনো কারণে খুব কষ্টে আছে। কিন্তু আজ খুব করে জানার ইচ্ছে ছিল ছেলের কষ্টটা, কিন্তু তা আর হল না। এখন রেগে নাশতা শেষ না করেই উঠে চলে গেলেন। মীরের ও আর গলা দিয়ে খাবার নামল না। ও উঠে গেছে, কিন্তু তার মায়ের মন খচখচ করতে লাগল জিনিয়ার এনগেজমেন্ট নিয়ে। যতদূর তার ধারণা ছিল মীর জিনিয়াকে পছন্দ করে হয়তো। না, এখন আর কিছু ভাবতে চাচ্ছেন না, এখন শুধু মৃত্যুর বিয়ে নিয়ে ভাবতে হবে আর জানতে হবে আরহাম কেন মীরের কথা একটাবারও জিজ্ঞেস করল না, আর মীর ও কেন খুশি নয়। তাদের দুজনের মধ্যে কিছু তো ঝামেলা হয়েছে, নয়তো আরহাম, রোহান আর মিরহাদ তিনজন তো এক আত্মা ছিল। গত 2 বছর ধরে আরহামের কোনো কথা মিরহাদ বলেনি। আরহাম বাসস্ট্যান্ড গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই আহনাফ এসে পৌঁছেছিল। আহনাফ হোস্টেল একেবারে ছেড়ে এসেছে, কারণ আরহামের বিয়ের সপ্তাহ খানেক পরই সে এব্রোড যাবে। তাই নিজের যাবতীয় জিনিসপত্র ও নিয়ে এসেছে সব। আরহাম ভাইয়ের সবকিছু ঠিকঠাক মতো গাড়িতে উঠিয়ে গাড়ির চাবি দিয়ে দিল যেন সে ড্রাইভ করে চলে যায়। আর নিজে একটা সিএনজি করে ভার্সিটিতে চলে গেল। আহনাফ বাড়ি এসে বড় বাবা, বড় মা, মায়ের সাথে কথা শেষ করে ভাবির সাথে পরিচিত হয়ে নিল। সারা দুপুর ভালোই আড্ডা জমে গেল দুজনের মধ্যে। তবে মৃত্যুর মন তেমন ভালো না আরহামের কথা মনে করে। সে রাতে তো জোর গলায় বলে দিয়েছে বিয়ে সে করবে আর বউ হয়েও থাকবে। কিন্তু আদৌ সম্ভব কোনো ছেলের পছন্দের বাইরে থেকেও তার বউ হয়ে থাকা? বড্ড অগোছালো হয়ে যাচ্ছে মনটা এখন তার। সময় ও যেন খুব একটা ভালো না তার এদিকে। তার একমাত্র ভাই কদিনে একটাবার ও কল করেনি তাকে, কোনো খোঁজ নেয়নি তার। ছটফটানি যেন বেড়েই চলছে মৃত্যুর। জিনিয়াকে নিয়ে যে কষ্টটা ছিল তা কিছুটা কম, কারণ জিনিয়া আর রাগ করে নেই তার ওপর, তবে মনে যে কষ্ট জিনিয়া আর ভাইয়ের মধ্যকার সেটার কি হবে? দুপুর বেলায় মৃত্যু আর পুরো পরিবার একসাথে লাঞ্চ করে নিল। আরহাম অফিসে ছিল ভার্সিটি শেষে, তাই সেখানেই খেয়ে নিয়েছে। আর এতটুকুও বুঝতে পেরেছে তার আর মৃত্যুর বিয়েটা এবার পরিপূর্ণভাবেই হবে, যেহেতু পরিবারের বড়রা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই সে অফিসের কাজগুলো ভালোভাবে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছে। এমনিতেই ব্যবসাটায় সে নতুন, তার ওপর নতুন জায়গায় শিফট করেছে, সব মিলিয়ে খুব চিন্তা হচ্ছে তার। এদিকে মৃত্যুকে নিয়ে ও টেনশনে আছে। মেয়েটা একেবারে সাইকো। এর সাথে সংসার কি করে সম্ভব? ভাবতেই আরহামের মনে পড়ে গেল ভার্সিটির প্রথম দিনের কথা, কিভাবে মেয়েটা গায়ের ওপর পড়েছিল। আর সে ধরতেই গুনগুন করে একটা গান গাইছিল। তারপর দ্বিতীয় সাক্ষাৎ, তাতেও মেয়েটা গায়ের ওপর পড়েছিল। আচ্ছা, মেয়েটার কি এটাই স্বভাব যখন তখন পড়ে যাওয়া? উহুম, সেটা ও তো না, কই এই কদিন তো একই বাড়িতে একই ছাদের নিচে আছি। কদিন তো ততটা সাইকোগিরি করেনি। বসে বসে এসব ভাবছিল আরহাম, তখনই চোখে পড়ল তার হাতের ওপর। ঘড়িটার দিকে চোখ পড়তেই মনে পড়ল খুব কাছের, খুব আপন একজনের কথা। আজ কি মনে করে যেন প্রায় 3 বছর আগের এই ঘড়িটা পড়েছে সে। 3টা বছর আগে পাওয়া নিজের জন্মদিনে এই গিফটটা তার খুব প্রিয়, খুব কাছের। ব্যবহার না করে ও নষ্ট হয়ে গিয়েছিল। 2বার ঠিক করেছে এতদিনের মধ্যে, তবুও ছাড়েনি। অবাক করা বিষয়, এই ঘড়িটা ও ঠিক করার পর ভালোই চলছে। এই ঘড়ি আর ঘড়িদাতা মনে পড়তেই মনে পড়ল মিরহাদের কথা। মিরহাদের কারণে হারানো প্রিয় মানুষটার কথা। জীবনে ওই একটা মানুষ, ওই একটা মেয়েই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু মীরের কারণে সেই অবিচ্ছেদ্য অংশ বিচ্ছেদ হয়েছে। না, মৃত্তিকে নিয়ে কিছু ভাবতে যাওয়া মানেই মীরের করা পাপ মনে পড়বে, আর এসবে সে নিজের স্বস্তি হারিয়ে ফেলবে। বিকেলটা মোটামুটি আলাপচারিতার মাঝেই কাটালো মৃত্তি, আর পুরো পরিবার সন্ধ্যার আগে বড় বাবা বাদে সবাই মিলে শপিং গেল। মৃত্তির তেমন কোনো পোশাক ছিল না গ্রামে গিয়ে পরার মতো, তাই কিছু সেলোয়ার কামিজ, কয়েকটা শাড়ি আর কিছু অর্নামেন্টস কিনল। আহনাফও নিজের জন্য শপিং করল। এরই মাঝে আরহাম একবার টের পেল তার কার্ড খালি হয়ে গেছে, তাতে ব্যালেন্স শূন্য। বুঝতে বাকি রইল না মা আহনাফ সবাই শপিং করছে, কিন্তু অবাক করা বিষয় কি এত শপিং করল যে 2 লাখ টাকা ফিনিশ করে ফেলেছে। আরহাম বাড়ি ফিরেছে রাত 9টায়। আর পৌঁছুতেই অবাক হল সবাইকে ডাইনিংয়ে জটলা বেঁধে একসাথে ফ্লোরে বসা দেখে। মৃত্তি মাঝখানে আর দুপাশে মা আর বড় মা, সামনে আহনাফ, পিছন দিকটায় বড় বাবা, আর মৃত্তি পিঠ ঘেঁষে লিলি বসে আছে। একবার ভ্রু কুঁচকে পুরো পরিবেশটা দেখে নিল। তবে বিস্ময়কর ব্যাপার হল সবার চেহারায় কোনো কিছু নিয়ে এক্সাইটমেন্ট খেলা করছে, শুধু মৃত্তি ছাড়া। এই মেয়েটা কি সারা জীবন অদ্ভুতই থাকবে। আরহাম শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে যাচ্ছিল, তখনই মৃত্তি খুব জোরে সোরে চিৎকার করে ওঠে। আরহাম ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাতেই দেখল বড় মায়ের হাতে একটা সুই, তাতে সুতো গাঁথা। এবার আরেকটু মনোযোগ দিয়ে দেখল আর তার ধারণা স্পষ্ট হল। বড় মা মৃত্তির নাক ফুরানোর চেষ্টা করছে, কিন্তু এই সাইকো মেয়ে এত সহজে কাজটা সম্পূর্ণ হতে দেবে বলে মনে হল না। আরহাম এবার রুমে চলে গেল। মিনিট 20-এর মধ্যেই সে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। কিন্তু একই, এখন পর্যন্ত সবাই আগের অবস্থায় আছে, কিন্তু তার তো পেটে ক্ষুধা। আজকে কি বাড়িতে সার্কাস সারারাত চলবে? না মানে আমার খিদে পেয়েছে। আরহাম, তুই টেবিলে যা, আমি আসছি বলেই আরহামের মা উঠছিল খাবার দিতে। মৃত্তি বলল, না আমি যাই, দিয়ে আসি। বড় মা বলল, একদম নড়বে না, কাল গ্রামে যাওয়ার আগেই নাক ফুরাতে হবে। চুপচাপ বসো। কিন্তু মৃত্তি, তার পক্ষে সম্ভব না চুপচাপ বসা। তা আবার যদি হয় নাক ফুরানো নিয়ে কথা, তাহলে তো অসম্ভবই। কিন্তু আরহাম বিরক্ত। পরিবারের এসব কাহিনী দেখে সে এবার বলে বসল, বরফ নিয়ে নাকের পাতায় রাখো কিছুক্ষণ, এরপর ফুরাও টের পাবে না। সবাই একটু অবাক হল। প্রথমে পড়ে এমনটাই করল। না, মৃত্তির তেমন আর কষ্ট হল না। কিন্তু বিপত্তি ঘটল ঘুমানোর সময়ে। আরহাম চাইছিলে আহনাফকে নিয়ে ঘুমাবে, এই সুযোগে এই সাইকো মেয়ের হাত থেকে রেহাই পাবে, কিন্তু না, তা আর হল না। ওই যে দি গ্রেট মডার্ন বড় মা আছে, তার ওনার কথা, আয়েশা ছেলের নতুন নতুন বিয়ে হয়েছে, তাদের রুম নিয়ে কিসের ভাগাভাগি? আহনাফকে তার রুমেই থাকতে দে, তার বড় বাবার সাথে। আমি আর তুই তোর রুমে থাকব কেমন? মৃত্তি নাক ফুরানোর সময় ব্যথা না পেলেও এখন পাচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে কোকাচ্ছে। আরহাম পড়েছে ঝামেলায়, রুমেও থাকতে পারছে না, আবার বাড়ির বাইরেও যেতে পারছে না। এমনিতেই সকালে যে একটা কাণ্ড হল। আরহাম চুপচাপ বিছানার এক কোনো ঘাপটি মেরে বসে রইল। পাশেই মৃত্তি চোখ বন্ধ করে প্রলাপ করছে। আমার সুন্দর নাকটার 12টা বাজাইয়া দিছে, আব্বা কই, আফনে আমি বাড়ি যামু গা। মৃত্তি বিড়বিড়িয়েই করছিল প্রলাপ, কিন্তু আরহামের কানে বাড়ি যাওয়ার কথাটা কি করে যেন বেজেছে। সে ও তড়িঘড়ি করে বলে উঠল, তুমি কি বাড়ি চলে যেতে চাও? তাহলে বলো, আমি এক্ষুনি দিয়ে আসছি। মৃত্তি এবার শোয়া থেকে চট করে উঠে বসল।
নাকের ওপর বাম হাতটা রেখে বলল, আপনি তো বহুত খারাপ বউরে বাড়ি ছাড়া করার ফন্দি নিয়ে ঘুরেন খালি। কথাগুলো বলার সময় মৃত্যুর চোখ দুটো একদম হিংস্র হায়নার মতো হয়ে গিয়েছিল। আরহাম বুঝলে মৃত্যু আর যাই হোক এ বিয়ে শেষ করবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল সে। মৃত্যু কিছুক্ষণ ঘ্যানর ঘ্যানর করে সে ও ঘুমিয়ে পড়ল। সকালে সবাই ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিল। জিনিসপত্র যা ঘোচানোর ছিল তারা কালই গুছিয়ে রেখেছিল। আরহামের মা মৃত্যুর মাকে কল করে জিজ্ঞেস করে নিল তারা তৈরি কিনা। তিনি জানালেন তারা তৈরি, তবে জিনিয়া এখনো এসে পৌঁছায়নি। একটু অপেক্ষা করে পরে কল দিয়ে জেনে নিবে কই সে। আরহাম কাল ভার্সিটিতে গিয়েই রোহানকে বলেছিল যাওয়ার কথা, সে ও প্রথমবার বলার পরই রাজি হয়ে গেছে হাসি মুখে। তাই সকাল সকালই সে পৌঁছে গেছে। মৃত্যুর সামনে পড়তেই সে অবাক, নাক ফুরানো, শাড়ি পরা, সাথে অর্নামেন্টস, পুরোপুরি বিবাহিত একটা মেয়ে লাগছে তাকে। জিনিয়া ও পৌঁছে গেছে। সবাই একসাথে হলো, তবে সেখানে মীরকে দেখা গেল না। আরহাম অবাক হলো, তবে কিছু জিজ্ঞেস করল না কাউকে। গ্রামে পৌঁছুতে পৌঁছুতে রাত হয়ে গেছে। সবাই ক্লান্ত থাকায় রাতে কোনো মতে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে সবাই। আরহামদের বাড়িটা তাদের গ্রামে সবচেয়ে বড় আর সবচেয়ে আধুনিক বাড়ি বলা যায়। তার দাদু ওনাদের সময়কার একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ভদ্রলোক, খুব বিচক্ষণ আর রুচিশীল, আর পড়ালেখায় ও ছিলেন টপার। জমিদার পরিবারের সন্তান হওয়ায় শহরে থেকে পড়াশোনা করে নিজের মতো প্রতিষ্ঠিত হওয়ার সকল সুযোগই পেয়েছিলেন। আর সব সুযোগগুলো কাজে লাগিয়ে, মানে ভালো কাজে লাগিয়ে, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছুই করেছেন। আর ওনার করা সব কাজের মধ্যে সবচেয়ে প্রশংসনীয় কাজ হল নিজের তৈরি দোতলা বাড়িটা। বাড়ির ডিজাইন দেখে যে কেউ প্রথম অবস্থায় অবাক না হয়ে পারবে না। আরহাম সকাল সকাল ঘুম থেকে উঠে খাটের কার্নিশে হেলে বসল। আজ অনেক দিন পর সে নিজের পুরনো বিছানায় ঘুমাল। হয়তো এজন্যই তার রাতে ঘুমটা ভালো হয়েছে। পাশেই মৃত্যু ঘুমিয়েছিল, কিন্তু তার একটুও খেয়াল ছিল না মৃত্যুর কথা। মৃত্যু ঘুমের মধ্যে একটু নড়েচড়ে উঠতেই তার নজর পড়ল মৃত্যুর দিকে। বাইরে রোদ ঝলমল, আর তার জানালাটা পূর্ব দিকটায় হওয়ায় সকালের রোদ কাচের জানালা ভেদ করে সরাসরি মুখে এসে লাগে। জানালায় পর্দা আছে, তবুও রোদ মুখে পড়ছে মৃত্যুর। ফ্যানের বাতাসে পর্দাটা বারবার সরে যেতেই রোদের আঁচটা মুখে লাগছে তার, সেজন্যই বারবার নড়েচড়ে উঠছে সে। আরহাম কিছু সময় ব্যয় করল এই দৃশ্য দেখে, কিন্তু কি যেন মনে করে সে একটু এগিয়ে মৃত্যুর মুখের সামনে ঝুঁকে বসল। আর রোদটাও তার পিঠের আড়ালে পড়ে গেল। মৃত্যু এবার রোদ থেকে রেহাই পেয়ে আরামেই ঘুমুচ্ছে। কিন্তু আরহাম, সে তো কোনো ঘোরে চলে গেছে এত কাছ থেকে মৃত্যুর এই ফোলা ফোলা গাল দুটো দেখে। এটা কেমন আকর্ষণ সে নিজেও বুঝতে পারল না। নাকটা খুব সরু মৃত্যুর, তবে চোখ দুটো অত সুন্দর না। আরহাম কখনোই সাজানো দেখেনি এই চোখ দুটো। মেয়েরা একটু সাজবে, ঢং করবে, তবেই না মনে হবে সে আস্ত একটা মেয়ে। কিন্তু ইনি তো সারাক্ষণ সাইকোগিরি করে ঘুরে বেড়ান। মৃত্যু ঘুমের মধ্যেই সোজা থেকে ডান কাত হয়ে শুইল, আর ডান পাশেই ছিল আরহাম। মৃত্যু একেবারেই গা ঘেঁষে গেছে আরহামের। গভীরভাবে দেখছিল মৃত্যুকে সে। হঠাৎ চোখে পড়ল মৃত্যুর নিচের ঠোঁটটা এখনো অনেকটা কালশিটে পড়ে আছে। মনে পড়ল পরশু রাতের ঘটনা, সে কত বাজেভাবেই নাকামড়ে দিয়েছে এই ঠোঁটটা। আরও একটু কাছে আরেকটু মনোযোগ বাড়িয়ে দেখতে লাগল সে মৃত্যুকে। আর এই দেখাই তার কাল হয়ে গেল। কে জানত একদৃষ্টে দেখতে থাকলে তার মনের ভেতর কোনো ঝড়ের সৃষ্টি হবে।
কিন্তু হয়েই গেল, সে তার চোখ দুটোকে সরাতে পারছে না, বরং হাতটাও অবাধ্য হয়ে একটু ছুঁয়ে দিতে ইচ্ছুক তার পাশে থাকা নারীটির ফোলা ফোলা গাল দুটোকে। আর এই ইচ্ছা প্রগাঢ় হয়ে যাচ্ছে না, আর এখানে বসা ঠিক হবে না ভেবে উঠে পড়ল সে বসা থেকে। খাট থেকে নামতেই মৃত্যু ঝট করে হাত ধরে ফেলল আরহামের। সেই ঘাড় ঘুরিয়ে তাকালো মৃত্যুর দিকে। চোখ দুটো আধবোজা, ঠোঁটে প্রশস্ত হাসি, আর হাত দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আরহামের হাত। কি হয়েছে, চলে যাচ্ছেন কেন এভাবে বউকে সকালের আদরটুকু না দিয়ে? মৃত্যু। আরহাম ভ্রু কুটি করে বলল, হাত ছাড়ো। উহুম, ছাড়ব না, আগে বলেন পালাচ্ছেন কেন? এতক্ষণ চুপচাপ দেখছিলেন, এবার একটু আদর। মৃত্যু। এই মেয়ে, হাত ছাড়তে বলছি না, কথা শুনতে পাও না? আরহাম। কেন ছাড়ব, আপনার হাত ধরেছি নাকি? আরহাম এবার ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তাহলে এটা কার হাত ধরেছ? কার আবার? আমার বরের হাত, আমার টোল পড়া হিরোর হাত। আমার বজ্জাত স্বামীর হাত। এ পর্যায়ে আরহামের ভ্রু সোজা হয়ে গেল আর চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই তুমি আমাকে বজ্জাত বললে কোনো সাহসে? বেয়াদব মেয়ে, আমি যে তোমার শিক্ষক সেটা কি ভুলে গেছ? মৃত্যু ও এবার শোয়া থেকে উঠে বসল, তবে আরহামের হাত ছাড়ল না। আপনি শিক্ষক সেটা মেনে নিলাম, আমি যে বউ সেটা কেন মানেন না? মৃত্যু। কারণ সেটা মানার মতো না। আচ্ছা, সেটা মানার মতো না হলে এটা কেন মানলেন যে আমি আপনাকে বজ্জাত বলেছি? আমি তো বলেছি বজ্জাত বরের হাত ধরেছি। তার মানে তো এটাই দাঁড়ায় আপনি নিজেকে আমার বর মেনে নিয়েছেন। আরহাম এবার ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আর সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়াল। মৃত্যু মিটিমিটি হাসছে, লোকটা শুধু আমাকে দেখানোর জন্যই ডেবিল বিহেভ করে, নয়তো একেবারেই ইনোসেন্ট। মনেমনে আরহাম মৃত্যুর ঠোঁটে হাসি দেখে জিজ্ঞেস করল, হাসছ কেন? আপনার কি আমার হাসিতেও সমস্যা? মৃত্যু। তা কখন বললাম? এনিওয়ে, উঠে পড়ো, এ বাড়িতে লেট করে ঘুম থেকে উঠা তেমন একটা পছন্দ না কারো। আরহাম। তাহলে সেটা আমাকে জানাচ্ছেন কেন? এখনই তো সুযোগ, আমাকে সবার কাছে অপছন্দনীয় করতে পারবেন। মৃত্যু আরহামের মুখের দিকে তাকিয়ে কথাটা বলল। আমি তোমাকে কারো পছন্দনীয় হওয়ার জন্য নিয়মনীতি জানাচ্ছি, তাই প্লিজ মনের মধ্যে কোনো ভালো লাগা নিও না এ নিয়ে। আরহাম মুখে এই কথাগুলো বললে ও এবার মন থেকে এমন কিছু তার ভাবনায় আসছে না। কেমন যেন আজকাল একটু একটু ভালো লাগা কাজ করে তার এই সাইকো বউটার জন্য। মৃত্যুর মা বাবা ঘুম থেকে উঠেই আগে তার ভাইকে কল দিল, কিন্তু মিরহাদ কল তুলছে না। বাড়িতে মীর একা থাকার মধ্যে শুধু দারোয়ান আছে। মা বাবা বাড়ি থাকবে না বলে মীর কাজের বুয়াকে কালই ছুটি দিয়ে দিয়েছে। আর লিলি তো তাদের সাথেই চলে এসেছে। মীর একা একা বাড়িতে কি করছে কে জানে? খেয়েছে কিনা ঠিকঠাক মতো এ নিয়ে তার মা চিন্তিত। কয়েকবার কল বাজল কিন্তু মীর উঠায়নি। আরহাম ঘুম থেকে উঠে আগে ছোট মা, ছোট বাবা আর বাড়ির সবার সাথে দেখা করে নিল। রাতে কারো সাথেই তেমন কথা হয় দূরের জার্নি, আর পৌঁছুতে পৌঁছুতে রাত অনেক হয়ে গিয়েছিল। আরহাম রোহানকে ও ঘুম থেকে উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে গেল। গ্রামে অনেকদিন পরপর আসলে তার ভালোই লাগে ঘোরাঘুরি করতে। আর এবার তো রোহান ও এসেছে। আগে যখনই রোহান আর মীর একসাথে আসত তখনই তারা এভাবে ঘুরতে বের হতো। তাদের পুরো গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই বোধ হয় তার এই বন্ধু দুজনকে খুব ভালো করেই চিনে। আরহাম চলে যেতেই মৃত্যু ও বিছানা ছেড়েছে। তাড়াতাড়ি করে শাড়ি বদলে বাইরে বের হবে ভেবেছিল, কিন্তু সমস্যা হলো সে শাড়িই পরতে পারে না।
লাগেজ থেকে একটা শাড়ি বের করে হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তখনই দরজায় কড়া নড়ল। কে? মৃত্যু একটু আস্তে করেই বলল। আমি গো, আমি। আরহাম কি ভেতরে আছে? একটা মেয়েলি কণ্ঠ এলো বাইরে থেকে। মৃত্যু বুঝল না কে হতে পারে, তাই বলল, না স্যার, তো বাইরে গেছেন। এবার মেয়েটি দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। মৃত্যু শাড়িটা বিছানায় রেখে ঘাড় ঘুরিয়ে তাকাল। একটা মেয়ে, বয়স তার থেকে 2-4 বেশিই হবে বলে মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে ধারণা করতে পারল না। এহম এহম, কি ভাবছ? গলা খাকড়ি দিয়ে মৃত্যুকে প্রশ্ন করল মেয়েটি। কিছু না তো। আসলে আপনা আসলে কি আমাকে চিনতে পারছ না, তাই তো? চিনবেই কি করে, হয়তো কেউ এখন অবধি আমার কথা বলেনি তোমার সামনে, আর সেজন্যই আমি নিজে পরিচিত হতে চলে এলাম। আমি আরহামের ভাবি, মানে সায়ন সাহেবের বউ। বলেই মেয়েটি প্রশস্ত ঠোঁটে হেসে দিল। বাহ, খুব মিষ্টি করে হাসে তো উনি। মৃত্যু মনে মনে বলল। আমার নাম তুবা। তোমার নাম কি? আসলে মা কলে শুধু বলেছে আরহাম মিষ্টি একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু মেয়েটির নাম বলেনি। মুখ ফুলিয়ে বলল তুবা। মৃত্যু অবাক হয়ে দেখছে কত সুন্দর করে কথা ও বলে তুবা। মৃত্যুর এবার একটু টেনশন হচ্ছে। সে কতটা উড়নচণ্ডী স্বভাবের, আর তার বর, যা শ্বশুর শাশুড়ি, কতটা নম্র আর শান্ত। আল্লাহ জানে সে সবার সাথে মিলিয়ে গুছিয়ে নিতে পারবে তো। কি হলো, নামটা কি আমায় বলবে না? তুবা। আমার নাম মৃত্তিকা, বলেই হাসির বিনিময় করল মৃত্যু। তুবার চোখ পড়ল বিছানায় রাখা শাড়ির ওপর। শাড়িটা এখানে কেন? তুবা। পরতে নিয়েছিলাম, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কথাটা বলার সময় মৃত্যুর মুখ কালো হয়ে এলো। তুবা এবার হেসে দিল, তাতে কি হয়েছে, আমি তো পারি। মৃত্যুর মুখ আবার উজ্জ্বল হয়ে গেল। আমাকে একটু পরিয়ে দিবেন ভাবি? আকুতি স্বরে বলল মৃত্যু। কেন নয় বলেই মৃত্যুকে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে আসতে বলল তুবা। মৃত্যুও তাই করল। এরপর তুবা তাকে শাড়ি পরিয়ে রুমেই বসিয়ে রেখে গেল। আজ তো বাড়িতে সব আত্মীয় স্বজনরা চলে আসবে, আর কাল গায়ে হলুদ, তাই মৃত্যুকে তেমন একটা বেরুতে দেওয়া হবে না। জিনিয়া ঘুম থেকে উঠে মাথাটা চেপে ধরে বসে আছে। দূরের পথের জার্নি করাই মাথাটা কেমন ব্যথা ব্যথা লাগছে। হঠাৎই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে নামটি তার জীবনে একেবারেই অনাকাঙ্ক্ষিত, তবুও বিশেষ গুরুত্বপূর্ণ। সাদনান কল করছে। এই লোকটার কি মাথায় বুদ্ধি শুধু নেই? এত সকালে কাউকে কল করা কোনো ম্যানারসের মধ্যে পড়ে? ফালতু লোক একটা বলেই জিনিয়া কলটা ইগনোর করল। পরে ফোন সাইলেন্ট করে দিল। মুখ হাত ধুয়ে খুঁজে খুঁজে মৃত্যুর রুমে গেল। দু বান্ধবী ভালোই আড্ডা দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আরহাম রুমে আসল। কিছুটা অপ্রস্তুত হয়ে গেল দুজনই। আর জিনিয়া সে তো পরিমরি করে রুম থেকে বেরিয়ে যাওয়া ধরল। আরহাম বুঝতে পেরে জিনিয়াকে আটকে দিল। তুমি বেরিয়ে যাচ্ছ কেন? আমি শুধু মোবাইলটা নিতে এসেছি। আরহাম। না, এমনিতেই যাচ্ছি। সমস্যা নেই স্যার, আমি পড়ে আসছি। জিনিয়া। মৃত্যু ভ্রু কুঁচকে জিনিয়াকে একবার দেখে নিল। এই তুই ওনাকে স্যার বলছিস কেন? মৃত্যু। জিনিয়া, আরহাম দুজনেই অবাক হয়ে তাকালো মৃত্যুর দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেললাম? আরে বাবা, আমার বরকে তুই স্যার বলবি নাকি দুলাভাই বলবি বলে ঠিক করেছিলি? সেটা পুরনো কথা। মৃত্যু তখন জানা ছিল না তোর বিয়ে স্যারের সাথে হবে বলেই সে বেরিয়ে গেল। আরহাম এবার শুধু অবাক নয়, কিছুটা অস্বস্তিতেও পড়ে গেল। ব্যাপার স্বামী, আপনার কি হল? কিছুটা টিপ্পনি কেটে বলল মৃত্যু। কি কিছুই হয়নি।
আর তুমি এখনো এখানে কি করছো? বাড়ির বউ হওয়ার শখ, বউদের কাজ করো না কেন? আরহাম: বউদের কাজটা তো করতেই চাচ্ছি, কিন্তু আমার স্বামীটা সুযোগই দিচ্ছে না বলে মৃত্যু খিলখিল করে হেসে উঠল। আরহাম মৃত্যুর কথার অর্থ রসিক আর দুষ্টু তা বুঝতে পারল। মেয়েটা বড্ড ঠোঁট কাটা স্বভাবের, বলতে লাগল মনে মনে। আরহাম আলমারি খুলে নিজের কিছু জিনিসপত্র ঘাটাঘাটি করছিল আর মৃত্যু বিছানায় বসে তার দিকে তাকিয়ে গুনগুন করতে লাগল। কত দূরে গেলে কাছে পাবো তোমাকে? ধীরে ধীরে গেলে কাছে পাবো তোমাকে। এক পা দুপা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও, পালিয়ে বলো নাকি চাও? 2 আছো কি দেখাতে আয়না সারাদিন? নিজেকে বানাতে আমার আলাদিন। 2 হয়েছি অভিমানী কেন আমিই জানি। পড়ে গেছি তুমি তুমি যন্ত্রণায়। চুরি করে আমি ফেলতে চাই তোমায়। এক পা দুপা তাল মেলাতে ভয়টা কেন পাও? জানতে গেলে যাও, পালিয়ে বলো নাকি চাও? আছো কি দেখাতে আয়না সারাদিন? নিজেকে বানাতে আমার আলাদিন। প্রথমে কণ্ঠস্বর নিচু করে গাইলে ও ধীরে ধীরে একটু জোরেই গাইল মৃত্যু। আরহামের কানে পৌঁছুতে সে কিছু খোঁজার বাহানায় আলমারির সামনে দাঁড়িয়ে মৃত্যুর গান শুনতে লাগল মনোযোগে। মৃত্যুও ব্যাপারটা খেয়াল করে ফেলেছে, তাই সে আস্তে আস্তে উঠে আরহামের পিছনে এসে দাঁড়িয়েছে। কেন জানি আরহামের খুব ভালো লাগছিল মৃত্যুর কণ্ঠে গান শুনে। সে চুপচাপ শুনছিল, কিন্তু হঠাৎ মৃত্যু থেমে যাওয়ায় সে পিছনে ঘুরে তাকালো আর ধাক্কা খেল মৃত্যুর সাথে। আহ, এখানে কি করছো তুমি? চিৎকার করে। কি আবার করব আপনার সাথে, একটু মানে বলেই মুচকি হাসতে লাগল মৃত্যু। আরহাম চরম বিরক্ত মৃত্যুর এমন আচমকা আচমকা কর্মকাণ্ডে, তবে কেমন যেন ভালোও লাগে এসব 2-1 দিন থেকে। মৃত্যু আরহামের সামনে থেকে সরে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ওই সময় কি যেন বলছিলেন বউয়ের কাজ করা নিয়ে? কোনো সময়? ওই তো বললেন না বউ হওয়ার শক্ত কাজগুলো কেন করছি না? আচ্ছা, তো ভুল কি বললাম? সকাল হয়েছে, সবাই কিচেনে কাজ করছে, তুমি কেন যাওনি? আরহাম: আমি তো জানি না কিচেন কোনো দিকে, বা সবাই কি করছে, কোথায় আছে। মৃত্যু: আরহাম স্বাভাবিক স্বভাবে বলল, রুম থেকে বেরিয়ে সোজা ডানের শেষে যে ঘরটা সেটাই কিচেন। মৃত্যু খুব খুশি আরহাম স্বীকার করছে সে এ বাড়ির বউ। মানে, একটা ব্যাপার তো ক্লিয়ার, খুব শীঘ্রই আরহাম তাকে বউ হিসেবে মেনে নিবে। মৃত্যু আলতো পায়ে বের হয়ে গেল রুম থেকে। আরহাম বিছানায় বসে ভাবছে কি হচ্ছে তার সাথে। আজকাল মৃত্যুকে তার তেমন খারাপ লাগে না। প্রথমবার মিরহাদের বোন শোনার পর যতটা খারাপ লাগতো এখন তেমন লাগে না। বরং ভালোই লাগে যখন মৃত্যু পাগল টাইপ কিছু করে বা বলে। এমন ভালো লাগার কারণ কি এই সাইকোটাকে? ওহ নো, ভালোবেসে ফেলবো না তো আবার একে? আমি এত ভয় পাচ্ছি কেন? ভালোবাসলেই কি হবে? আজ বাদে কাল আবার বিয়ে, তার সাথেই তো। আরহাম উদ্বিগ্ন হয়ে ভাবছিল এটা সেটা। কিন্তু তার মৃত্যুর মতো একটা বউ থাকে, সে কি কল্পনার জগতে বাস করতে পারে কখনো? মৃত্যু রুম থেকে বেরিয়ে দোতলায় কোথাও কিচেন খুঁজে পেল না। তাই আবার দ্রুত পায়ে হেঁটে রুমে এসেছে। আর আসতেই আরহামের পিছন থেকে শার্ট ধরে একাধারে টেনে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে তাকে তার ভাবনার জগৎ ত্যাগ করতে হয়। কি হয়েছে? এভাবে টানছ কেন? এটা কোনো ধরনের অসভ্যতা? আরহাম: মৃত্যু মুখটা কাচুমাচু করে বলল, অসভ্যতার কি হলে? আমি না রান্নাঘর খুঁজে পাচ্ছি না, যদি একটু বলে দিতেন। আরহাম এবার বসা থেকে উঠে সোজা রুম থেকে বেরিয়ে গেল। মৃত্যু ও কিছু বুঝতে না পেরে তার পিছু পিছু গেল। আরহাম নিচতলায় গিয়ে বাড়ির একেবারে শেষ মাথায় গেল আর সেখানে গিয়ে একটা রুমের সামনে দাঁড়াল। দেখেই বোঝা যাচ্ছে এটা রান্নাঘর। মৃত্যু এবার একটু অবাকই হল। কি আজব লোক, মুখে বললেই তো হতো, বিড়বিড় করে বলল মৃত্যু। কিচেনে মা, বড় মা, ছোট মা আর শাশুড়ি মা সবাই আছে। কেউ সবজি কাটছে,
কেউ রুটি বানাচ্ছে, কেউ আবার চায়ের ব্যবস্থা করছে। বাড়িতে বিয়ে বলে উৎসব উৎসব সাজ। সকাল থেকেই বাড়ির সাজসজ্জা চলছে, সাথে সবার আমোদও একটু বেশি হচ্ছে। বাড়ির সবচেয়ে ইনোসেন্ট ছেলেটার বিয়ে বলে কথা। পুরো এলাকায় সকালেই রটে গেছে চৌধুরী বাড়ির সবচেয়ে শান্ত পোলাডা একলা একলা বিয়া করছে। শহরের মাইয়া বিয়া কইরা আনছে। আরহামের কানেও গেছে কথাটা যখন রোহানকে নিয়ে এলাকায় হাঁটতে বেরিয়েছিল। তবে এটা রটে যাওয়ার মতোই তো ঘটনা। কেউ কি ভেবেছে প্রেমের বয়সে সমবয়সী বন্ধু বান্ধবকে প্রেম থেকে বিরত রাখা ছেলেটাই আজ পরিণত বয়সে প্রেম করে বিয়ে করেছে নিজের থেকে কমপক্ষে ও 10 বছরের ছোট মেয়েকে। হ্যাঁ, এলাকায় সবাই একযোগে বলে যাচ্ছে এটা প্রেমের বিয়ে নয় তো এমন হুট করে কেন হবে? লোক মুখ আটকানো সম্ভব না, এসব ব্যাপার তিল থেকে তাল হবে এটাই স্বাভাবিক। কিন্তু আরহাম ভাবছে অনয় কথা, লোকেরা ধরে নিয়েছে আরহাম প্রেম করে বিয়ে করেছে। কিন্তু তার তো এখন মনে হচ্ছে সে সত্যিই প্রেমে পড়ে যাচ্ছে এই সাইকো মেয়ের। কেমন করে যেন খুব আকর্ষণ করে মৃত্যুর চোখ দুটো। তুবা চুটকি বাজালো আরহামের মুখের সামনে আর তৎক্ষণাৎই আরহামের ধ্যান ভাঙল। কি দেবর মশাই কিচেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি স্বপ্ন দেখছেন? বউ কি রাতে আদর সোহাগ কম করেছিল নাকি যে এখন বউয়ের পিছে একেবারে কিচেন মুখে এসে হাজির হয়েছেন? তুবা, তোমার কি মুখে কিছু আটকায় না ভাবি? কও ভাবো আমি কি তোমার বরের মতো বউ পাগল নাকি? কিছুটা লজ্জিত শোনালো আরহামের কণ্ঠ আর মৃত্যু অবাক। এই পাজি লোকটা আবার লজ্জাও পায় নাকি? সকালের নাস্তা তৈরি হতেই সবাই মিলে টেবিলে খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। মৃত্যু ও শাশুড়িদের দেখাদেখি নিজেও এগিয়ে এলো কাজ করতে। কিন্তু বড় শাশুড়ি মায়ের আদেশ বউ মা বিয়ের আগ পর্যন্ত কোনো কাজ করবে না। বিয়ের পরদিন থেকে সবকিছু করতে হবে। আপাতত তাকে ভালো করে মাথায় ঘোমটা দিয়ে টেবিলের সামনে নিয়ে যাওয়া হবে। কারণ ছোট বাবা এখন অবধি নতুন বউকে দেখেনি। সাথে দুয়েকজন মেহমান এসেছে, তারাও দেখতে চায় আরহামের বউকে। নাস্তা শেষে বড় মা নিজে এগিয়ে এসে মৃত্যুকে পরিচয় করিয়ে দিল। আরহামের মা আজ বড্ড খুশি, তবে মিস করছেন নিজের স্বামীকে। লোকটা খুব জলদি পরপারে চলে গেছে ওনাকে ছেড়ে। কি হতো আর কয়েকটা বছর পাশে থাকলে? এখন ও তো নাতিনাতনির মুখটা দেখার সৌভাগ্য হল, যদিও ছেলের বউ দেখেছে। চোখের কোণে জল চিক চিক করছে ওনার। সারাদিন হৈহুল্লোড় আর বউ দেখিয়েই কেটে গেল সবার। আরহাম সকালে যে মৃত্যুকে দেখেছে তারপর থেকে এখন পর্যন্ত দেখেনি। দিন গড়িয়ে সন্ধে নেমেছে ধরণীতে। আরহাম উসখুস করছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেন তা নিজেই জানে না। মনে মনে মৃত্যুকে খুঁজছে একটু দেখতে। তার শূন্যতা খুব কড়া নাড়ছে বুকের ভেতর। রোহান সবসময় এখানে আসলে খুব হৈহুল্লোড় করে সারাদিন, কিন্তু এবার সে সারাদিন চুপচাপ ছিল। আরহাম যেচে পড়ে অনেক কথা বলেছে, কিন্তু তার রেসপন্স খুবই কম ছিল। তার মনে হতে লাগল রোহান বোধহয় মিরহাদকে মিস করছে। মিস তো আরহামও করছে, কিন্তু সে তার ভাবভঙ্গিতে প্রকাশ করবে না বলেই ঠিক করেছে। জিনিয়া আর মৃত্যু সারাদিন তুবার সাথে ভালো আড্ডা দিয়েছে, এখন তারা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে আছে। যদিও তুবা বয়সে তাদের থেকে সিনিয়র। তাতে কি, ফ্রেন্ডশিপই বয়স কোনো ম্যাটারই না। রাতে ডিনার শেষে মৃত্যু রুমে চলে এসেছে আর জিনিয়া আজ ও আরহামের মায়ের সাথে ঘুমিয়েছে। কাল ও ওনার সাথেই ছিল। মৃত্যু একবার আশেপাশে দেখে নিল আরহাম রুমে নেই। সে দ্রুত বিছানা পরিপাটি করে মাত্রই শুতে যাচ্ছিল। তখনই আরহাম রুমে ঢুকল শুধুমাত্র ট্রাউজার পরিহিত। কিন্তু একই গা খালি। সে তো রুমে এসেছিল যখন তখন টি শার্ট পরনে ছিল।
মৃত্যুর চোখ আরহামের খালি বুকটাতে পড়তেই সে কেমন শিউরে উঠল, হালকা একটা ঝাঁকুনি অনুভব করল। লজ্জা লজ্জা ও লাগছে তার, কিন্তু আরহামের এ নিয়ে কোনো হেলদোল নেই। তাকে এভাবে দেখে কেউ লজ্জায় কুকড়ে যাচ্ছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এই ব্যাটা কি বুঝে না এমনে কইরা একটা মায়ার সামনে ঘুইরা বেড়ানো অপরাধ? শুধু অপরাধ না, ঘোর অপরাধ। এই ব্যাটা বোঝে না ক্যা? মনে মনে বলে চলছে মৃত্যু কথাগুলো। আরহাম আলমারি থেকে একটা টি শার্ট বের করছিল, তখন আলমারির লাগোয়া মিররে চোখ গেল। মৃত্যু কেমন স্থির মূর্তির ন্যায় দৃষ্টি নিচু করে বসে আছে, যেন এই ঘরে আরহাম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত নেই। আর তার ফোলা ফোলা গাল দুটো স্থির অবস্থায় কেমন ব্লাশ করছে। তবে কি সে লজ্জা পাচ্ছে? কিন্তু লজ্জা কেন পাবে? কি হলো, তুমি তো ঘুমুতে নিচ্ছিলে, তাহলে এরকম হঠাৎ মূর্তি হয়ে রইলে কেন? আরহাম। মৃত্যু চুপ, কোনো জবাব দিচ্ছে না। আরহাম আবার জিজ্ঞেস করল একই কথা। এবার মৃত্যু চোখ উঠাল। আরহামের মুখ থেকে চোখ বুকে যেতেই সে আবারও চোখ নামিয়ে নিল। কিছু হয়নি, আমি ঘুমুচ্ছি। বসে বসে ঘুমাচ্ছ নাকি? হঠাৎ আরহামের মনে হল মৃত্যু তার দিকে তাকিয়েই কেমন যেন আবার ও ব্লাশ করছে। আরহাম এবার নিজের দিকে তাকিয়ে নিজেই বোকা বনে গেল। শীত, আমি খালি গায়ে, এজন্যই সে এত লজ্জা পাচ্ছে। কিন্তু এত লজ্জা পাওয়ার কি আছে? খুব তো বড় করে, আর বরের শরীর দেখে লজ্জা পায়। বাহ, সত্যি সত্যি বরদের মতো ব্যবহার করলে তো মনে হয় এ মেয়ে আজই পালিয়ে যাবে। আরহাম বিড়বিড় করে বলছিল, তখনই আবার মনে পড়ল সেই রাতের কথা। সেদিন ও তো বরদের মতো কাছে যেতে সে নিজেই আক্রমণ করেছে, যার জন্য আরহামকে নিজেই ছুটে পালানোর চেষ্টা চালাতে হয়েছে। আরহাম এবার কথাগুলো মনে করে একা একাই হাসতে লাগল। মৃত্যু হালকা একটু ঘাড় উঁচিয়ে আরহামকে দেখল। এ কি, এই ব্যাটা এমনে হাসে ক্যা? ভূতে ধরল নাকি? মৃত্যুর হঠাৎ খেয়াল হল আরহামের গালের খাঁজ কাটা টোলের গর্ত দুটো অনেক গভীর হয়ে গেছে। এই লোকটাকে সে প্রথম দেখায় পছন্দ করেছিল। ভালোবাসা কি বাসে, ভালোবাসে কিনা আজও জানে না। শুধু জানে এই দুটো টোল তাকে খুব টানে, খুব ইচ্ছে হয় একবার তর্জনী রেখে এর গভীরতা মাপতে। মৃত্যুর জীবনের ডিকশনারিতে ভালো লাগার বেস্ট সমার্থক শব্দ হল কেরাস, ক্রাশ। আর এই কেরাস সে এর আগে বহু ছেলের ওপর খেয়েছে। তার সেই কেরাস লিস্টে রোহান স্যারও ছিল, কিন্তু এই লোকটা তার কেরাস লিস্ট টপকে আরও ওপরে চলে গেছে। আর আজ এই মুহূর্তে তার মনে এক ভয়ঙ্কর ইচ্ছা জাগ্রত হচ্ছে। মৃত্যু যখন বসে বসে এসব ভাবছে, আরহাম তখনটি শার্ট গায়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়েছে। রুমের লাইট অফ করে সে একবার মৃত্যুকে দেখে নিল। সে এখন ও মূর্তিমান, তাই চুপচাপ টেবিল ল্যাম্প অন করে শুয়েছে। এবার মৃত্যুর যতক্ষণ মন চায় থাকুক বসে, তার কি। টেবিল ল্যাম্প জ্বলছে রুমটাতে। মৃত্যু প্রায় আধ ঘন্টা বসে থাকার পর তার ভাবনায় ছেদ ঘটল মোবাইলে ভাইব্রেট হওয়ায়। চোখ তুলে একবার আরহামকে দেখে নিল। সে ঘুমুচ্ছে। এবার সে মোবাইল হাতে নিয়ে চেক করল। নম্বর অচেনা, কিন্তু কোনো কিছুই লেখা নেই। যা আছে শুধু কিছু আশ্চর্যবোধক চিহ্ন। মৃত্যু কারো প্রাঙ্ক ভেবে মোবাইলটা রাখতে নিল, তখনই আবার মেসেজ এলো। তবে এবার মেসেজটা জিনিয়া করেছে। মৃত্যুকে একটু তার রুমে যেতে বলেছে সে, ও মোবাইলটা বেডসাইড টেবিলের ওপর রাখল। তারপর শাড়িটা একটু ঠিক করে টেবিল ল্যাম্পটা অফ করতে আরহামের সাইডে যায়। চোখ পড়ে আরহামের গালে। লোকটা ঘুমের মধ্যে ও কি হাসছে নাকি এখনো টোল দৃশ্যমান তার গালে? কি অবাক কাণ্ড! এই ল্যাম্পের মৃদু হলুদ আলোটায় এই ফর্সা খোঁচা দাড়িওয়ালা গালটা কেমন আকর্ষণীয় লাগছে। মৃত্যু হয়তো ভুলেই গেছে জিনিয়া তাকে ডেকেছে। সে তো টোলের আকর্ষণে সম্মোহিত হয়ে যাচ্ছে। এবার তার সেই ভয়ঙ্কর ইচ্ছেটা একেবারেই অদম্য হয়ে উঠল। সে ভালো করে দেখে নিল আরহামকে। না, উনি তো পুরোপুরি ঘুমিয়ে গেছেন মনে হচ্ছে।
মৃত্যু তার ডান হাতের তর্জনীটা ধীরে ধীরে আরহামের গালের কাছে নিয়ে হালকা করে টোলের মধ্যে রাখল। আঙ্গুল যখন টোল স্পর্শ করল মৃত্যু যেন কেঁপে উঠল, তবে ভয় নয়, এক অন্যরকম এক ভালো লাগায়। আস্তে আস্তে হাতটা আরহামের গালে রাখল। না সে নড়ছে ও না, তার মানে কি উনি পুরো ঘুমে এখন? ভাবতেই মৃত্যু আলতো করে চুমু খেল। তারপর বসা থেকে সোজা দাঁড়িয়ে গেল সে। একই করে বসল সে, মনে হতেই এক ঢোক গিলল। যদি উনি ওঠে এখন বকা দেন। হায় আল্লাহ, এইডা কি করলাম বলেই মৃত্যু দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। জিনিয়ার রুমে ঢুকে রীতিমতো সে হাঁপাতে লাগল। আরহাম শোয়া থেকে উঠে বসে আছে, তার বাম হাত বাম গালে। কি করল মৃত্যু? এটা তাকে চুমু খেল? সিরিয়াসলি? চুমু, তা আবার এতটা আলতো আদরে? কেমন কেমন অদ্ভুত শিহরণ জাগছে মনে। আপন মনে হেসে উঠল আরহাম। ভাইব্রেট হলো আবারও মৃত্যুর মোবাইল। চোখ পড়ল আরহামের তাতে। কোনো মেসেজ এসেছে, কিন্তু এত রাতে কে মেসেজ করল? আরহাম মোবাইলটা হাতে নিয়েছে দেখতে তখনই আবার ঘরে প্রবেশ করল। সাদনান কল করেছিল, সে ঢাকা থেকে রওনা দিয়েছে সন্ধ্যায়। ভোর 5টা কি 6টা নাগাদ পৌঁছে যাবে এখানে। তাই জিনিয়াকে বলেছিল সে যেন আরহামের কাছ থেকে বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রামে পৌঁছনোর অ্যাড্রেস ভালো মতো লিখে রাখে। জিনিয়া বলতে গেলে সাদনানের নামটাতেই বিরক্ত। সে মানুষটা তার জীবনের একেবারে অনাকাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ মানুষ। ভদ্রতার খাতিরে না হয় বড়রা দাওয়াত দিয়েই দিয়েছে, তাই বলে কি আসতেই হবে? কতটা বেহায়া হলে মানুষ হবু বউয়ের বান্ধবীর শ্বশুর বাড়িতে দাওয়াতে আসে। কিন্তু এই বেহায়া লোকটার কথা রাখতেই তাকে এখন আরহাম স্যারের কাছে যেতে হবে। রাত ও প্রায় 11টা অতিক্রম করল। গ্রাম্য পরিবেশে বিকেল মানেই সন্ধ্যা, আর সন্ধ্যা মানেই রাত। অথচ এই বাড়িটিতে 10টা পর্যন্ত জেগে থাকার পারমিশন আছে। তবে এখন এটা বিয়ে বাড়ি, রাত পোহালেই গায়ে হলুদের দিন। তাই এখন পর্যন্ত সবাই ঘুমায়নি, কয়েকজন ছাড়া। কিন্তু তবুও জিনিয়া মৃত্যুর রুমে যেতে দ্বিধা বোধ করছে। তাই সে মৃত্যুকে মেসেজ করেছে দেখা করতে। মৃত্যু তার কক্ষে যেতেই সে সাদনানের কথা জানায়। তাই মৃত্যু আবার নিজ কক্ষে ফিরে আসে। সেই মুহূর্তে আরহামের হাতে মৃত্যুর মোবাইলটা ছিল। মৃত্যু হুট করে ঘরে ঢুকে যাওয়ায় আরহাম থতমত খেয়ে গেল। আর তাড়াতাড়ি মোবাইলটা আগের জায়গায় রেখে দিল। আপনি জেগে আছেন? আমি এক্ষুনি ডাকতাম। মৃত্যু। আরহাম ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করল, কেন? জিনিয়ার হবু বর সাদনান আসবে ভোরে। শাশুড়ি মা আর বড় মা ওনাকে ওই দিন শপিং মলে ইনভাইট করেছিলেন বিয়েতে আসতে। তাই উনি সম্ভবত ভোর 5টা কি 6টা নাগাদ পৌঁছে যাবেন বলেছেন। তাই বাস স্ট্যান্ড থেকে বাড়ি পর্যন্ত অ্যাড্রেসটা চেয়েছে। মৃত্যু। ওহ আচ্ছা, জারিফ বা আহনাফ কাউকে পাঠিয়ে দিও সকালে। সাদনান সাহেবের নম্বর আর একটা ছবি দেখালেই হবে, তারা নিয়ে আসবে। আরহাম। মৃত্যু চোখ দুটো সরু করে আরহামের আরেকটু সামনে এসে দাঁড়াল। হোয়াট? এভাবে তাকানোর কি আছে? আরহাম। বিয়ে আপনার, বান্ধবীর বাগদত্তা আসবে আপনার বউয়ের, আর ভোরবেলা ঘুম নষ্ট করে মেহমান আনতে যাবে ওই বাচ্চা ছেলেগুলো? মৃত্যু। এই তুমি কি আমার ওপর অধিকার খাটানোর চেষ্টা করছো? আরহাম। যা মনে করেন, তবে অধিকার খাটানোর মতো অধিকার কিন্তু আমার আছে। হু বলেই মৃত্যু বিছানায় উঠে বসল। আরহাম নিজের মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা ঘেঁটে আবার রেখে দিল। তারপর মৃত্যুর দিকে তাকিয়ে একটা অসভ্য হাসি দিয়ে বলল, হুম ঠিক বলছো, অধিকার তো আছে, আমি এই রাতে একটু খাটাই। অধিকার টেনে বলল। আর মৃত্যু তো আরহামের এমন কথা শুনে হঠাৎ ভয় কাট হয়ে গেল। কিন্তু আরহাম মৃত্যুকে অবাক করে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল।
মৃত্যুও হাফ ছেড়ে বাঁচল যেন। ভোর 6:15 সাদনান বাসে করে এসেছে ঢাকা থেকে। মাত্রই বাস থেকে নেমে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। বাস থেকে নেমেছে ঢাকা থেকে আগত আরও একজন। সেও দাঁড়িয়ে আছে রাস্তার কিনারায়, তবে সে দাঁড়িয়েছে রিকশা ভ্যান যা পায় তাতেই গন্তব্যস্থলে যাবে বলে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বিরক্ত একটা রিকশা তো দূর, রিকশার ছায়াটাও চোখে পড়ছে না। সাদনান এবার জিনিয়াকে কল করল। ওপাশ থেকে কল রিসিভ হতেই জিজ্ঞেস করল, তুমি কি আরহাম স্যার থেকে অ্যাড্রেসটা নাওনি? ওপাশ থেকে কি জবাব তা জানা নেই, তবে সাদনান একটু চড়ে গেল বলে মনে হল। সে জিনিয়াকে একটু চিল্লিয়েই বলল, এত ভোরে কি আমি খালি রাস্তায় দাঁড়িয়ে থাকব আমি এই অচেনা এলাকায়? বলেই কল কেটে দিল সাদনান। সাদনানের পাশেই যেই ব্যক্তিটি বাস থেকে নেমে দাঁড়িয়েছিল সে এবার তার সামনে এসে দাঁড়াল। এক্সকিউজ মি, আপনি কি আরহাম চৌধুরীর বাড়িতে যাবেন? জি, কিন্তু আপনি? আমি মিরহাদ মাহবুব। আমার বোন মৃত্যুর হাজবেন্ড আরহাম চৌধুরী। আপনি বোধহয় কাউকে জিজ্ঞেস করছিলেন অ্যাড্রেসটা, আমি সেখানেই যাব, চলুন আমি অ্যাড্রেস জানি। হ্যাঁ, আমি আমার ফিয়ন্সিকে কল করেছিলাম অ্যাড্রেস জানাতে, কিন্তু সে এখনও আরহাম স্যারকে বলেইনি আমি আসব। সাদনান, আপনার ফিয়ন্সি বাড়িতে? নামটা কি ওনার? মিরহাদ প্রশ্ন করল। সাদনান নামটা বলতেই যাবে ঠিক সে সময় জিনিয়া আবার কল করল। সাদনান কল রিসিভ করতেই ওপাশ থেকে কি বলল মিরহাদ শুনতে পেল না। কিন্তু সাদনান বলল, অ্যাড্রেস লাগবে না, মৃত্তিকার ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে, ওনার সাথেই আসছি বাই। জিনিয়ার কলিজাটা ধক করে উঠল। কি বলল সাদনান? মৃত্যুর ভাই ওখানে মানে মীর আসছে? না, আসলেই তো ভালো ছিল। এই লোকটা কতটা বদমাশ, সবসময় পাশ ঘেঁষে থাকে। মীরের সামনে আমি কি করে থাকব, আর এই লোকটাকেই বা কি করে বোঝাব? না, আমারই বোকামি, কেন আসতে গেলাম আমি এখানে? মিরহাদের বোনের বিয়ে, তার তো থাকারই কথা এখানে, আমি কি করছি এখানে? বিষণ্ণ মনে বলে চলছে জিনিয়া। বাইরে সূর্যের আলো চকমকে, আজ আকাশ পরিষ্কার, কোথাও এক টুকরো মেঘের ভেলা নেই। আরহামের ঘুম মাত্রই ভাঙল। সে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকাতেই চোখে পড়ল মৃত্যুর ঘুমন্ত চেহারাটা। একবার ভালো করে দেখে নিল আরহাম মৃত্যুর পুরো মুখটা। আজকাল বড্ড টানে তাকে এই মুখটা, মুখটা, ওই গাল দুটো। সবসময় শুনেছি ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নাকি মেয়েদের চোখ, ঠোঁট না হয় ফিগার, কিন্তু আমায় শুধু ওর গাল দুটোই সবচেয়ে বেশি আকর্ষণ করে কেন? আরহাম আপন মনেই ভাবতে থাকে আর ধীরে ধীরে মৃত্যুর খুব কাছে চলে আসে। এতটাই কাছে যে তার নিঃশ্বাস আছড়ে পড়ছে মৃত্যুর চোখে মুখে। আর এতক্ষণে মৃত্যুর ঘুম ভেঙে গেছে, কিন্তু সে চেষ্টা করে চোখ খুলতে পারছে না। আরহাম তার যত কাছে আসছে মৃত্যু ঠিক ততটাই কাতর হয়ে পড়ছে। আরহামের দৃষ্টি যত গভীর হচ্ছে মৃত্যু চোখ বন্ধ রেখেই তা উপলব্ধি করতে পারছে। তার পুরো শরীরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে, যেন হাত পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছে সে। আরহাম অপলকে দেখছে মৃত্যুকে আর ভাবছে একটু কাছে গেলে খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে? না, ক্ষতি কেন হবে, সে তো আমারই অর্ধাঙ্গিনী। একটু না হয় হয়েই গেলাম টিপিক্যাল হাজবেন্ড। কিন্তু ধুর কিসের কিন্তু, মনে মনে এমনও হাজার কথা ভাবতে ভাতে এবার যা করে বসল তা হয়তো সে নিজেও ভাবেনি করবে বলে। মৃত্যুর ফোলা ফোলা গাল দুটোতে আলতো করে ছুমু খেল, তারপর কপালে একটা গভীর ঠোঁটের পরশ এঁকে সে বিছানা ছাড়ল। আর মৃত্যু তো একদম বরফের ন্যায় শীতল আর শক্ত হয়ে চোখ বন্ধ করে পড়ে রইলে। আরহামের মনে পড়ল সাদনানকে আনতে যাওয়ার কথা, আর ঘড়িতে টাইম এখন 6:45। শীত খুব বেশি লেট হয়ে গেল। কে জানে সাদনান সাহেব কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বলেই আরহাম দ্রুত ব্রাশ করে টি শার্ট চেঞ্জ করে বাইকের চাবিটা নিল চোট চাচুর থেকে।
তারপর জিনিয়ার কাছে যাচ্ছিল সাদনানের নাম্বারটা নিতে, ঠিক তখনই করিডোর থেকে নজর পড়ল বাইরে গেটের পাশে। আরহাম দু একবার নিজের চোখ ভালো করে কচলে আবারও দেখার চেষ্টা করল, না, ঠিকই দেখছে সে। এটা মিরহাদ, কিন্তু পাশের ছেলেটাকে, তাকে তো চিনতে পারছে না। কিন্তু এই মুহূর্তে তারা থাক, আগে জিনিয়ার থেকে তার ফিয়ন্সির নম্বর নিয়ে আসি। রোহান এখনো ঘুমে, এখানে আসার পর সে কেমন যেন অশান্ত বোধ করছে মন থেকে। না চাইতেও মৃত্যুর দিকে চোখ পড়ছে, আর এই দুদিনে যতবার সে মৃত্যুকে দেখেছে প্রত্যেকবারই আরহামের পাশে, নয়তো তার সাথে কথা বলতে, অথবা পরিবারের লোকজন তাদেরকে পাশাপাশি বসিয়ে কখনো প্রশংসা করছে তো কখনো হাসি ঠাট্টা করছে। আর তা দেখে রোহান ভেতরে ভেতরে জ্বলছে, কষ্ট পাচ্ছে। তবুও একানে তাকে থাকতে হচ্ছে, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। জিনিয়া রুম থেকে বের হয়ে মৃত্যুকে ডাকতে যাচ্ছিল, তখনই চোখে পড়ল আরহাম লম্বাটে বারান্দার একেবারে শেষে। জিনিয়া কিছু বলার আগেই আরহাম বলে উঠল, আমি তোমার কাছেই আসছিলাম, অ্যাকচুয়ালি সাদনান সাহেবের নম্বরটা নিতে অনেকটা লেট হয়ে গেছি। জিনিয়া একটু অবাক, কিসের কথা বলছে স্যার? আরহাম আবার বলল, মৃত্যু আমাকে বলেছিল ওনাকে আনতে যাওয়ার কথা। জিনিয়া এবার বুঝতে পারল মৃত্যু আরহামকে বলেছে, কিন্তু সাদনান তো বলল মিরহাদের সাথে আসছে। স্যার, সাদনান কল দিয়েছিল, রাস্তায় সম্ভবত মৃত্যুর ভাইয়ার সাথে দেখা হয়েছে, তারা একসাথে আসছে বলল। ও, তার মানে উনিই সাদনান যে এখন মিরহাদের সাথে বাড়িতে আসলো? আরহাম। জিনিয়ার হঠাৎই চেহারার রং পাল্টে গেছে, তৎক্ষণাৎ তার সেটা আরহাম লক্ষ্য করেছে, কিন্তু জিজ্ঞাসা করল না। আরহাম উল্টো পায়ে নিজের রুমের দিকে পা বাড়াল। সে কোনো মতেই চায় না মীরের সম্মুখে আসতে, নয়তো পুরনো ক্ষতটা তাকে রাগের সাথে মিলিয়ে দিবে। 2টা বছর নিজেকে সামলে রেখেছে, হয়তো সামনে পড়লে আর সামলাতে পারবে না। জিনিয়া ধীর পায়ে এগিয়ে গেল নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পেল সাদ আর মীর দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। সামনেই আরহামের ছোট চাচু আর আহনাফ কথা বলছে। সাদের চোখ সিঁড়িতে পড়তেই সে জিনিয়াকে ডাকল। চমকে উঠল মীর সাদের মুখে জিনিয়ার নাম শুনে। চোখ তুলতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষটি, কিন্তু সাদ কেন ডাকল তাকে? কে এই সাদনান? তখনই মনে পড়ল স্ট্যান্ডে সাদনান বলেছিল তার ফিয়ন্সিকে কল করেছে। তাহলে কি জিনিয়াই সেই ফিয়ন্সি? তাচ্ছিল্যের হাসি বেরিয়ে এলো মীরের ঠোঁটে। সেই তাচ্ছিল্যের হাসিটা শুধু মাত্রই নিজের জন্য এসেছে। একসময় এই মেয়েটা ভালোবাসি বলে বলে তার পিছনে পড়ে থাকত, অথচ মীর তাকে ইগনোর করত ছোট বলে, বাচ্চা ভেবে। আর আজ এই মেয়েটা পরিণত বয়সে এসে ও তার হবে না, অন্য কারো হয়ে গেছে। একবার চোখে চোখ পড়তেই মীর নিজের দৃষ্টি সরিয়ে নিল। জিনিয়ার মনে হল কেউ তার কলিজায় যেন ছুরিকাঘাত করে বসেছে। চোখ সাক্ষী হয়ে যাচ্ছে কষ্টের, তবুও উপায় নেই এ কষ্টকে দূর করার। মীর ছোট চাচুর সাথে কথা বলে ভেতর বাড়িতে প্রবেশ করল। আর সাদ আগে গিয়ে জিনিয়ার সাথে কথা বলল। তারপর দেখা মিলল মৃত্যুর বড় শাশুড়ি মায়ের, উনি নিজেই সাদকে নিয়ে বাড়ির অন্যদের সাথে পরিচয় করিয়ে দিলেন। মৃত্যু বাড়ির বউ হলেও জিনিয়ার ফিয়ন্সিকে সবাই মেয়ে জামাই হিসেবেই আদর আপ্যায়ন করছে। আরহাম রুমে গিয়ে মৃত্যুকে পায়নি। সে ভাবছে হয়তো মৃত্যু বাথরুমে হবে, কিন্তু না, সে কিছুক্ষণ পর রুমে ঢুকল। পরনে একটা গোলাপি আর সাদা মিশ্রিত রঙের সেলোয়ার কামিজ, হাতে ছোট একটা বক্স। বক্সটা চিনতে আরহামের বেশি কষ্ট হয়নি, কারণ এটা সেই নাকফুলের বক্স যেটা বড় মা মৃত্যুর জন্য তাকে আনতে বলেছিল। এবার আরহামের নজর পড়ল মৃত্যুর নাকে বড় মা নাক ফুরানোর সাথে সাথে সুতা বেঁধে রেখেছিল, একেবারে ছোট করে যেন গর্তটা বন্ধ না হয়ে যায়। আজ সেই সুতোটা নেই নাকে, মানে বড় মা সেটা খুলে দিয়েছে নোজপিনটা পরার জন্য।
মৃত্যু বক্সটা নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই চোখ পড়ল জানালার পাশে দাঁড়ানো আরহামকে। কেমন একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মৃত্যুর খুব লজ্জা লাগছে কিন্তু কিছু বলতে পারছে না। সে কোনো মতে বক্সটা খুলে নাকের ফুলটা হাতে নিয়ে নাকের কাছে নিচ্ছে পড়ার জন্য। কিন্তু একই তার হাত খুব করে কাঁপছে। লজ্জা, ভয় আর এক অন্যরকম অনুভূতি তাকে জেঁকে বসেছে। কিছুতেই সে হাতটা স্থির করতে পারছে না। আরহাম ও নজর সরাচ্ছে না। আচ্ছা, এই অসভ্য লোকটা কি বুঝতে পারছে না আমি নার্ভাস হচ্ছি? তার দৃষ্টির ঘোরে মনে মনে স্বগতোক্তি করল মৃত্যু। আরহাম এবার মৃত্যুর পিছনে এসে দাঁড়াল। একেবারে মৃত্যুর পিঠ ঘেঁষে দাঁড়াল। মৃত্যুর ঘাড়ে আরহামের নিঃশ্বাস আছড়ে পড়ছে। মৃত্যুর হাত পায়ে কাঁপুনি ধরে যাচ্ছে। এতটা কাছে কেন এসেছেন উনি? মনে মনে আরহাম আয়নায় মৃত্যুর মুখটা ভালো করে দেখে নিল। তার ঠোঁট প্রশস্ত হয়ে হালকা হাসি ফুটে উঠেছে। এই সেই সাইকো মেয়ে যে আমাকে বউয়ের অধিকার দেখাতে আসে। অথচ আমি একটু কাছে আসলেই তার শরীর হিমশীতল হয়ে যায়। আপনা আপনি কাঁপতে থাকে। ভাবতে ভাবতে আরহাম মৃত্যুর হাত থেকে নাকফুলটা নিয়ে নেয়। মৃত্যু তখনও মূর্তির মতো থাকে। আরহাম আলতো করে মৃত্যুর বাহু ধরে তাকে নিজের দিকে ফেরায়। মৃত্যু একবার আরহামের দিকে তাকিয়ে দৃষ্টিজোড়া ফ্লোরে নিবন্ধ রাখে। আরহাম এবার নাকফুলটা নিয়ে নাকে পরিয়ে দেয়। প্রথমে একটু আতকে উঠে মৃত্যু পড়ে আরহামের হাতের ছোঁয়ায় চোখ বুজে ফেলে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসে। আরহাম ও যেন তার মুখের মায় জড়িয়ে পড়ে। মৃত্যুর নাকফুলের ঠিক উপরে আরহাম ঠোঁট ছোঁয়ায়। মৃত্যুও পর আবেশে তার স্পর্শ গ্রহণ করে। আরহাম এবার নাক থেকে কিছুটা নিচে মৃত্যুর ঠোঁটের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই দরজায় কড়া নড়ে। ভাবি, মিরহাদ ভাইয়া আসছে, আপনাকে খুঁজছিল। মা ও খুঁজছে আপনাকে, কি যেন দরকার। আহনাফ। আহনাফের ডাক শুনতাই দ্রুত সামনে থেকে সরে যায় আরহাম। আর মৃত্যু চোখ খুলে একবার আরহামের দিকে তাকিয়ে জবাব দেয়, ভাইয়া এসেছে? আমি এক্ষুনি আসছি বলেই সে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আরহাম হতভম্ব। তার কি রিয়াক্ট করা উচিত বুঝতে পারল না। সারাদিন যেন তেন করে কেটে গেল। সন্ধ্যা নেমেছে ধরণীতে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান হবে মৃত্যু আর আরহামের। পুরো বাড়ি বউ বউ সাজে সেজেছে। বিয়ে ধুমধামে হবে না বলেও যথেষ্ট ধুমধামে হচ্ছে। বিকেলেই মৃত্যুকে নিয়ে তুবা পার্লারে গেছে, সাথে জিনিয়াকেও নিয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, এখনো ফেরেনি। বাড়ি শুদ্ধ সবাই চিন্তিত। সাথে কোনো ছেলেও যায়নি। আরহামেরও গায়ে হলুদ তৈরি, তো তাকেও হতে হবে, তাই সায়নকে বলা হয়েছিল যেন সে গিয়ে নিয়ে আসে। কিন্তু সায়ন সারাজীবনই দায়িত্বজ্ঞানহীন। বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে ভুলেই গেছে। আহনাফও গাড়ি নিয়ে শহরে গেছে, তার স্কলারশিপে যাওয়া নিয়ে লাস্ট মুহূর্তে কোনো ঝামেলা হয়েছে তাই। মিরহাদ আর রোহান ও এখানকার পার্লার কোনোটাই চিনে না। তুবা জিনিয়াকেও ফোন ধরছে না। জিনিয়ার নম্বর মিরহাদের আর সাদনানের কাছেই আছে। কিন্তু সাদ কোনো কলে ব্যস্ত, তার তো সেই খেয়ালটাও নেই জিনিয়ারা বাড়িতে ফেরেনি এখনো। মীর তার বাবার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়লে আর জিনিয়াকে কল করে বসল। আরহাম ও কাউকে কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে গেল। চলবে।